2005-06 সালে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মাননীয় স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়, অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। মধ্যপ্রাচ্যের সংকটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। জ্বালানির মূল্য বৃদ্ধি বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্পে উৎপাদন ব্যয় বাড়িয়েছে, ফলে মূল্যস্ফীতি ও ভর্তুকির চাপ বৃদ্ধি পেয়েছে। আমদানি ব্যয় বৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ বেড়েছে। মধ্যপ্রাচ্য আমাদের প্রবাসী জনগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। তাই এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতার কারণে কর্মসংস্থান ও প্রবাস আয় প্রবাহের উপর প্রভাব পড়তে পারে। মাননীয় স্পিকার, আজকের বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা একটি স্থায়ী প্রেক্ষাপট, এ নিউ নর্মাল। যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সুদ হারের ঊর্ধ্বগতি, বাণিজ্য শুল্কের অনিশ্চয়তা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, এসবের যে কোনো একটি ঘটনাই অল্প সময়ের মধ্যে দেশের আমদানি নির্ভর অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করতে পারে। কাজেই আমাদের লক্ষ্য হলো বাইরের ধাক্কা এলেও অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর অভিঘাতের মাত্রা মোকাবেলা করে অগ্রযাত্রা অব্যাহত রাখা। সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে।
যাকে আমরা 3R রিকভারি and stabilization, restoration and reconstruction for acceleration strategy কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থ বছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করায় আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে এই ক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন, পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংকসমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্মূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংকসমূহের পুনর্মূলধনীকরণের জন্য চলতি অর্থবছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে।
আমানতকারীদের অর্থ ব্যয় করছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাব মুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ, মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে।